আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম স্যার। আচ্ছা, আশা করছি শুনতে তো পাচ্ছই। তো দেখো, তোমাদের গ্রুপে তো আজকে একেবারে কঠিন সাবজেক্ট যেটা সেটা শুরু করতেছি আমরা। আর আমার আজকে আজকে এতক্ষণ আমার বাসের ভেতরে থাকার কথা ছিল। তো যাই হোক, আমাদের ভেতরে একজন আসলে টিকে ইয়ে করতে পারেনি, ছুটি পায়নি। যার জন্যই বান্দরবন যাওয়া হচ্ছে না এখন। তো এখন হচ্ছে না মানে ঈদের আগে আর যাওয়া হবে না, একেবারে ঈদের পরে। তো যাই হোক, তোমাদের আজকে থেকে আমরা লিঙ্গুইস্টিক শুরু করব। তোমরা অনেকেই প্যারা দিচ্ছিলে আর কি, যে লিঙ্গুইস্টিক কখন শুরু করব। এখানে আসমা খাতুন আছো নাকি? আসমা খাতুন, আচ্ছা হয়তো নাই। আসমা খাতুন এখানে বলেছে যে আপনি বলেছিলেন লিঙ্গুইস্টিক ক্লাস হবে। তো এখানে আমি আবার বলেছি পোস্টটা আবার পড়ো। মানে অনেক সময় হয় না, চোখ ধাঁধিয়ে যায় এরকম কিছু। কিন্তু এরকম না, আমি আসলে ভুলে এখানে ক্রিটিসিজম লিখে ফেলেছিলাম। আজ থেকে লিঙ্গুইস্টিক না লিখে আমি লিখে ফেলেছিলাম ক্রিটিসিজম। তখন সে এটা লিখেছে এবং মানে আমি একটু ইয়ে দেখাইছি যে দেখো তুমি ভুল করেছো, কিন্তু আসলে না, ভুল আমিই করেছিলাম। তো পরবর্তীতে আমি আবার এটা ঠিক করেছি। আর আজকে লিঙ্গুইস্টিক জন্য জেনেই হয়তো বা তোমরা 31 জন, তো এটা ভালো লাগতেছে আর কি। জি স্যার, এটা হচ্ছে পাওয়ার অফ এডিটিং। হ্যাঁ, এটাই পাওয়ার অফ এডিটিং। না আমি খুব দ্রুত আর কি, আমি যেহেতু এটা এই ইয়েটা ওই আরেকটা গ্রুপে, আমাদের পাবলিক গ্রুপেও দিয়েছি, তো এই জন্য খুব দ্রুত আমি এটাকে এডিট করেছি। এডিট করে আমি বললাম যে দেখো, অনেক সময় মানে আমি নিজেই তো ওই যে বললাম যে মুখে ভাবতেছি যে বা বলতেছি যে বা হচ্ছে লিঙ্গুইস্টিক পড়াবো, কিন্তু লিখে ফেলেছি লেখার সময় ক্রিটিসিজম। ওকে দেখো, শুরুতে একটা কথা বলি, এটা মানতেই হবে, কম আর বেশি আর যেরকমই হই না কেন, ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট যেটাই হই না কেন, থার্ড ইয়ারের লিঙ্গুইস্টিক হচ্ছে ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত যতগুলি পার্ট পড়বা তার মধ্যে সবচেয়ে কঠিন। সেকেন্ড কঠিন হচ্ছে ফোর্থ ইয়ারে গেলে পাবা হচ্ছে ইএলটি। থার্ড কঠিন হচ্ছে তোমার সেকেন্ড ইয়ারের হিস্ট্রি। সেকেন্ড ইয়ার হিস্ট্রিটা আসলে অত কঠিন না, কিন্তু ওই যে আমরা প্রথমবার ওটা পাই তো এই জন্য এরকম কঠিন লাগে, আর অনেক পড়তে হয় সেজন্য। আর ফোর্থ যে কঠিন সেটা হচ্ছে তোমরা এই সেকেন্ড ইয়ারে, এই থার্ড ইয়ারেই পাবা ক্রিটিসিজম, এবং এই একই ধরনের ক্রিটিসিজম আবার পাবা ফোর্থ ইয়ারেও। তো এই দুইটা আবার খুব কঠিন। তো এই ক্রিটিসিজমের চাইতেও কঠিন হচ্ছে এই আমাদের এইটা। তো এইটা যেহেতু কঠিন, এইটাকে সহজ বানানোর দায়িত্ব আমার। আমি সহজ ইনশাল্লাহ করে ফেলবো। জাস্ট তোমাদেরকে যেটা হবে যে ক্লাসগুলো বা এখানে যে হোমওয়ার্ক, এখন থেকে কিছু কিছু হোমওয়ার্ক যাবে, এই হোমওয়ার্ক গুলো করতে হবে। এটা না করলে এটা কঠিন। আর একটা জিনিস হচ্ছে যে এই ক্লাসগুলো যেদিন যে হোমওয়ার্ক যাচ্ছে বা যেদিন যে কাজগুলো যে যে ক্লাসগুলো আসতেছে তখন সেটা সে তখনই পড়ে ফেলতে হবে। একটা সমস্যা যেটা হবে সেটা হচ্ছে আমাদের যেহেতু থার্ড ইয়ার পরীক্ষাটা হয়নি, এজন্য আমি কোনো সাজেশন দিতে পারতেছি না এখন। বলা যায় না যেটা সাজেশনে দিলাম তোমাদেরকে পড়াই নিলাম ওইটাই পরীক্ষায় চলে আসলো, তখন তো আর এটা সমস্যা। তো এই জন্য আমরা ওইটা সাজেশনে রাখতেছি না এখন। আর এখন আমরা যেটা পড়বো সেটা হলো আজকের এই ক্লাসটা বেশিক্ষণ হবে না, এটা 20-25 মিনিট হবে, কিন্তু 20-25 মিনিটেই তোমাদেরকে আমি যেটা দেবো এটাতে তোমাদের এই লিঙ্গুইস্টিকটা 50% ইজি হয়ে যাবে আজ থেকেই। এবং 50% ইজি হওয়ার পরে বাকিটা আমরা আগামী যে 7-8 দিন আমরা যে লিঙ্গুইস্টিকের ক্লাসগুলো করব, আবার 7-8টা, সেই ক্লাসগুলোতে বাকি 20% হয়ে যাবে। আর বাকি 30% থাকবে আমাদের ওই প্রশ্ন, ব্রড প্রশ্নগুলো পড়ার উপরে। তো আজকের যে ক্লাসটা এটা তোমাদের কাছে অনেক সিলি মনে হবে, এটা তোমাদের আগের ইয়ারেও হয়েছে, তার আগের ইয়ারে হয়েছে, 17 সালের ইয়ারে, সেই সময়টাতেও হয়েছে, সবাই এটা তাই মনে করে যে এটা কি ক্লাস নিলেন। তো ব্যাপারটা এরকমই। দেখো আমি তোমাদেরকে আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে ওয়ার্ড মিনিং মুখস্থ করাবো। হ্যাঁ, ওয়ার্ড মিনিং মুখস্থ করাবো। দেখো এইটা হচ্ছে আহ, সবচাইতে একটা সত্য কথা। যদিও এটাকে মনে হবে যে অনেক সিলি জিনিস, কিন্তু আমাদের লিঙ্গুইস্টিক কঠিন লাগে কেন জানো? আমরা যখন যেদিন লিঙ্গুইস্টিক্স পড়তে যাই সেদিনই দেখি অনেক অনেক আননোন ওয়ার্ড, এবং এমন এমন ওয়ার্ড যেগুলো আমরা চিন্তা করিনি, বা ওইরকম ভাবে আমাদের নাম শুনেছি, আমরা যখন বাংলা ব্যাকরণ পড়েছি তখন আমরা নাম শুনেছি, কিন্তু এগুলোকে আমরা কখনো ওইভাবে সামনে পাবো বা এইভাবে ফেস করবো ইংলিশে, ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, রূপতত্ত্ব, এগুলো যদি পাবো আমরা, এগুলো কখনো চিন্তা করিনি। তো এই জন্য যখন আমরা এখানে পেয়ে যাই বা যখনই যে প্রশ্ন পড়তে যাচ্ছি সেই প্রশ্নগুলোর ভেতরে এরকম 4-5টা করে ওয়ার্ড থেকেই যাচ্ছে, এই জন্য আমাদের কাছে এই লিঙ্গুইস্টিক্স এত কঠিন মনে হয়। কিন্তু এটা আমি আমার একটা মানে টেস্টিফাই করা যে, বা আমি টেস্ট করেছি
যে তোমাদের ভেতরে তোমাদের সিনিয়ররা যারা রয়েছে সবার ক্ষেত্রেই, যে যারাই এখানকার এই কয়েকটা, এখানে তো আমি কয়টা দিয়েছি, আহ, কয়টা রয়েছে, এই 60টা 59টা, 59 এটার 1 নাম্বার হয়ে গেছে। তো তো এই 58টা ওয়ার্ড মিনিং যায় বা যারা মুখস্থ করেছে তাদের জন্যই এটা ইজি হয়ে গেছে, আর যারা মুখস্থ করেনি তাদের জন্য ওই আর ইজি হয়নি। আর এখানে 58টা না, এটা আরো অনেক বেশি, কিন্তু ওইটা আমরা ক্লাস করতে 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 তো অনেক কিছু ওয়ার্ড মিনিং আমরা মুখস্থ করে ফেলবো বা মুখস্থ হয়ে যাবে, কিন্তু এই এই 78টা আগামী 2 দিনের ভিতরে মুখস্থ করে ফেলতে হবে, 58টা আর কি। তোমার মনে হতে পারে যে এই 58টা কি মনে থাকবে, তো সব তো মনে রাখার লাগবে না, কিন্তু এর সাথে পরিচিত হও, এটা ধীরে ধীরে আমরা যখন ব্রড প্রশ্ন পড়বো, শর্ট প্রশ্ন পড়বো, তখন আমাদের এটা মনে থেকে যাবে। আর একটা জিনিস আমাদেরকে যেটা জানতে হবে সেটা হলো যে এই ওয়ার্ড মিনিং গুলো এবং এই জিনিসগুলো কি, হ্যাঁ এই জিনিসগুলো কি সেটাই আমাদেরকে জানতে হবে, তাহলে এটা আমাদের জন্য ইজি হয়ে গেল। আর যতদিন এটা ইজি না করে নিবা ততদিন এটা, মানে এই শব্দের অর্থগুলো যতদিন মুখস্থ না করবা ততদিন এটা কঠিন। তুমি যতবারই লিঙ্গুইস্টিক পড়তে যাবা দেখবা এই ওয়ার্ডগুলো আছে এবং তোমার তখন কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। আবার আরেকটা জিনিস শুধু এটাই না, ফিলোলজি। ফিলোলজি কি জিনিস? ভাষা বিজ্ঞান। আর ভাষা বিজ্ঞানটা কি জিনিস এটা আর বুঝি না। ফিলোলজিকে ফিলোলজির চিন্তায় চিন্তা মানে চিন্তে আমাদেরকে আলোচনা করতে হবে। ভাষা বিজ্ঞান বলে আমি ব্যাকরণের চিন্তায় নিয়ে আসলাম, এটা আলোচনা হলো না, কারণ এগুলোর ভেতরে অনেক মিল রয়েছে, পার্থক্য রয়েছে, তারপরে সূক্ষ্ম পার্থক্য রয়েছে, কিছু কিছু জিনিস আছে। তো এই জন্যই এই আজকের ক্লাসটা আমি জাস্ট এই যে যেটা দিচ্ছি এটাই, এবং এই জিনিসগুলো আমি একটু বুঝিয়ে দেব এই জিনিসগুলো কি। আর এই জিনিসগুলো সামনের দিনের জন্য তোমার হোমওয়ার্ক, সেটা হচ্ছে এইগুলো শব্দের অর্থগুলো মুখস্থ করতে হবে। আগামী দিনে আমি ধরবো, তোমাদের 1 বাই 1 এখান থেকে মাইক অন করবো এবং জিজ্ঞাসা করবো, এবং তোমাদেরকে পারতে হবে। এবং আমি আমি বলছি না যে না পারলে ফাঁসি দিয়ে দেবো, এরকমটা না। পারতে হবে আর কি, পারলে তোমার সামনের দিন থেকে লিঙ্গুইস্টিকটা তোমাদের জন্য ইজি হয়ে যাবে। দেখো, লিঙ্গুইস্টিকের একটা বই রয়েছে তোমাদের, ওই যে তোমরা যেটা কিনেছো, জাফর মাহমুদ স্যারের যে বইটা, ওই বইটা ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক, ওই বইটা কিনলেই হবে। ওই বই থেকেই আমিও তোমাদেরকে ওই বই থেকেই পড়াবো। আর এছাড়া প্রায় 25টার মতো নোট দেবো তোমাদেরকে। 25টার মতো, and তোমাদের বলতে হবে এত নোট আমার কাছে করা আছে, আমি সবই দেবো। and যেগুলো তোমরা, আমি তো সাজেশন দেবো, মোটামুটি 20টার মতো নোট পড়তে হবে। হচ্ছে না, সাজেশনে প্রায় 20টার মতো নোট পড়তে হবে এবং 20টা থেকে ইনশাআল্লাহ কমন চলে আসবে। আচ্ছা আবার বলো। স্যার স্টাডি গাইড কি কিনতে হবে? স্টাডি গাইড কিনতে হবে। স্যার আমি বই একটা কিনে ফেলেছি, ওটা হচ্ছে এম মনিরুজ্জামানের, ওটা হবে? ওটাতে যদি তুমি পাও তাহলে হবে, বই হবে না কেন, সব বই, সব বই ভালো, সব বই ভালো, কিন্তু দেখা যাচ্ছে আমি একটু কম থাকে একটু বেশি থাকে এই। জাফর মোহাম্মদের বইটাই তো স্টাডি গাইড। হ্যাঁ ওইটা স্টাডি গাইড, এমনিতে কোনো টেক্সট বই না, এর টেক্সট বই পড়তে গেলে মুশকিল। কোথায় থেকে কোথায় যাব, আমরা জাস্ট প্রশ্নগুলো পড়বো এখান থেকে। আমাকে হিস্ট্রি, দুইজন বলেছিল মনিরুজ্জামান স্যারেরটাও নিয়েছি, কিন্তু ওইটাতে না বেশি ইয়া করা, কিন্তু স্টাডি গাইডটা আবার ভালো আছে। হ্যাঁ ওই স্টাডি গাইড থেকে পড়বো। আর আমি তো নোট দিবই, আমি নোট দেবো, আচ্ছা। ব্রিফ শর্ট কোশ্চেনের নোট দেবো, তারপরে ব্রিফ তো পড়াই দেবো, এই যে সামনের দিন থেকে ব্রিফ পড়া শুরু হয়ে যাবে। মানে প্রত্যেকটা জিনিস, এগুলো এখানে যত যা দেখতেছো এগুলো এক একটা টার্ম বলতে পারো। হ্যাঁ এখানে খালি ইয়ে নাই যে এই পুরোটাই এক একটা জিনিস, এগুলো আমি তো ধরে ধরে এগুলোর উপরে ব্রিফ কোশ্চেন হচ্ছে শর্ট কোশ্চেন আছে, এগুলো আমরা পড়বো। তো তখন আমি বুঝিয়ে দেবো। আর অরিড হইও না, আমাদের বই ইনফ্যাক্ট বলতেও পারো যে বই লাগবেই না, কারণ আমি তো ব্রিফ কোশ্চেন আর ইয়ে দিয়েই দিচ্ছি। তো তারপরে আমি বলি না যে বই কিনা যাবে না, বই কিনতেই হবে। বই, ইংলিশের বইগুলো অনেক সুন্দর, এগুলো তুমি তোমার বাড়িতে সাজিয়েও রাখতে পারবা, আবার এই বইগুলো কাজে লাগে। আমার এই এতদিন এত আমলে এত আগেকার বই, আজ থেকে 15 17 18 বছর আগেকার বই এখন কাজে লাগতেছে, এই যে তোমাদেরকে পড়াচ্ছি বা এটা সেটা। অথচ একটা সময় ফ্যামিলি থেকেও চাপ ছিল যে এত বই এগুলো বিক্রি করে দেন না কেন বা এটা সেটা। আহ, তো আমি বলছি থাক, সমস্যা নাই থাক। এবং আমি আমার সময় যে হ্যান্ড নোট গুলো করেছিলাম সেগুলো তো হ্যান্ড নোট, কাগজে লেখা, ওগুলো হারাই গেছে। ওগুলো থাকলে আজকে হয়তো বা অনেক নোট করা থেকে আমি বেঁচে যেতাম। ওকে, তো চলো আমরা পড়ি। দেখো তোমাদের বইতে যেটা রয়েছে বা গাইডে যেটা রয়েছে জাফর মাহমুদ স্যারের, সেই গাইডের এই 12টা বিষয় হচ্ছে মেইন বিষয় লিঙ্গুইস্টিক্সের। এই 12টা বিষয় হচ্ছে লিঙ্গুইস্টিক্সের মেইন বিষয়, এবং আমরা এই 12টাই হচ্ছে আমাদেরকে টার্ম হিসেবে জানতে হবে যে হোয়াট ইজ লিঙ্গুইস্টিক্স, হ্যাঁ এটা আমাদেরকে জানতে হবে। হোয়াট ইজ ফিলোলজি, হোয়াট ইজ ফোনেটিক্স, হোয়াট ইজ ফোনোলজি, হোয়াট ইজ মরফোলজি,
এগুলো আমাদেরকে জানতে হবে। এটা তোমরা আরো ভালো বুঝতে পারবা, হায়াত মাহমুদ স্যারের একটা বই আছে না, বাংলা ব্যাকরণ, মোটা বই। এটা তোমরা ইন্টারমিডিয়েটে বা এসএসসি তে কেউ যদি কিনে থাকো, অথবা 9-10 এর যে এসএসসির যে ব্যাকরণ বই, একটা চিকন একটা ব্যাকরণ বই আছে না, কি যেন, ভাষা বা ল্যাঙ্গুয়েজ কি যেন একটা নামে, ওই বইটা যার কাছে আছে তারা এগুলো তো ভালো করে বুঝতে পারবা। আমি বলবো যে যখন তোমরা, যার কাছে খুব কঠিন লাগতেছে, যে বুঝতেই পারতেছি না, অনেক ভাবে চেষ্টা করতেছি, তাই তখন কি আর করবা? ব্যাকরণের সাথে কি অনেকটা মিল আছে এটার হ্যাঁ, মধ্যে? হ্যাঁ, বেসিক ব্যাকরণের সাথে মিল। ওই হায়াত স্যার মাহমুদ, 19 এর ওইটার সাথেও আছে কি? হ্যাঁ, তোমরা শুধু 9-10 এর ওই বইটা বের করবা, বের করে দেখবা যে এই ভাষা তত্ত্ব, ভাষা বিজ্ঞান, ধ্বনি তত্ত্ব, ধ্বনি বিদ্যা, এগুলোই। পার্থক্য সেটা কি? ওইটা বাংলা ভাষার আলোকে রচিত, আর এই লিঙ্গুইস্টিকটা হচ্ছে ইংলিশ ভাষার আলোকে রচিত। এখানে যে ভাষাবিদ যত যা যে কথাবার্তাগুলো সব ইংলিশ ভাষাবিদ, আর ওইখানে হচ্ছে বাংলা ভাষাবিদ। কিন্তু এই যে এই জিনিসগুলো একই, হ্যাঁ। এবং তোমরা ওইখানে ওইটা পড়লে বুঝতে পারবা যে আচ্ছা, ভাষা বিজ্ঞান বা ধ্বনি তত্ত্ব কি জিনিস, ধ্বনি তত্ত্বের ইংলিশ হচ্ছে ফোনেটিক্স, এবং ধ্বনি তত্ত্ব কি জিনিস তখন ওই বইটা যদি পড়ো তাহলে বুঝে ফেলতে পারবা। স্যার শুধু সংজ্ঞায় মিল আছে আর কোনো কিছুতে না? না, আর কিছু তো মিল থাকবে না তো, কারণ অন্য ভাওয়েল তারপরে অ্যালফাবেট এগুলো সব আলাদা কম বেশি আছে না, তো এই যে ওই জন্য মিল থাকবে না। কিন্তু এই শব্দের অর্থগুলো বা এই জিনিসগুলো কি এটা তুমি জানতে পারবে, হোয়াট ইজ এর অ্যান্সার পাবা। তো যার কাছে খুব কঠিন লাগবে সে ওইগুলোর সাথে মিলায় পড়বা, দেখবা ইজি লাগতেছে। তো এটার জন্য কি ইংলিশে কোনো বই হবে, মানে যেটা বললে আমরা এগুলো সম্পর্কে জানতে পারবো? সেটা তো আমি নিজেই আছি, আমি তো তোমাদেরকে দিব, তুমি শুধু ক্লাসগুলো করতে থাকো। তুমি 8টা 10টা ক্লাস করবা, তারপরে তুমি নিজেই বুঝবা যে আচ্ছা ঠিক আছে, অনেক কিছু বুঝতে পারতেছি এখন। সামনের দিনের যে হোমওয়ার্ক সেটা হচ্ছে যে এগুলো দেখো, এখানে আমরা দেখতেছি যে লিঙ্গুইস্টিক্স, আমি আরেকটা জিনিস দেই, এই লিঙ্গুইস্টিক পড়তে গিয়ে শুধু লিঙ্গুইস্টিক না, যত টিক্স পাবা, টিক্স বা ইক্স, হ্যাঁ, এরকম যত পাবা, এই ইক্স, হ্যাঁ, ইক্স যত পাবা সবই হচ্ছে কোনো না কোনো তত্ত্ব। হ্যাঁ, ঠিক যেমন তোমাদেরকে আমি এর আগে বলেছি কিনা, ইজম, ইজম মানেই হচ্ছে কোনো না কোনো মতবাদ। হ্যাঁ, সেটা হোক প্রোটেস্ট্যান্টিজম, ক্যাথলিসিজম, তারপরে আরো কি কি আছে, রোমান্টিসিজম, ভিক্টোরিয়ানিজম, তারপরে আরো কি কি আছে, এরকম যত ইজম পাবা, ডিডাক্টিসিজম, তারপরে যত ইজম আছে সব ইজম মানে হচ্ছে মতবাদ। আর এই টিক্স মানে ইক্স, আইসিএস, এই ইক্স মানে হচ্ছে সব তত্ত্ব। যেমন লিঙ্গুইস্টিক্স, এটা হচ্ছে ভাষা তত্ত্ব। এরপরে দেখো এই ফোনিটিক্স মানে ধ্বনি তত্ত্ব। তারপরে সিমান্টিক্স মানে শব্দার্থ তত্ত্ব আর কি, শব্দার্থ বিদ্যা যদিও এখানে, কিন্তু এটাও তত্ত্ব। তারপরে প্র্যাগম্যাটিক্স মানে বাস্তববাদ, মানে এটাও একটা তত্ত্ব, মানে একটা আইডিয়া আর কি। তত্ত্ব মানে কি, একটা আইডিয়া, একটা কনসেপ্ট। হুম। তারপরে সাইকোলিঙ্গুইস্টিক্স, ঠিক এরকমই এই ইক্স যত পাবা এক কথায় সেটা হচ্ছে সব তত্ত্ব। এবং এইখানে দেখো লিঙ্গুইস্টিক্স দিয়ে ভাষা তত্ত্ব, অর্থাৎ ভাষাটা কোথা থেকে কিভাবে ইভলিউশনটা ঘটতেছে একেবারে জিরো থেকে, সেই সব কিছু রয়েছে আমাদের লিঙ্গুইস্টিক্সে, এটা আমরা জানতে পারবো। এখানে যেমন এরপরে রয়েছে ফিলোলজি। হ্যাঁ, এই ফিলোলজি এবং লিঙ্গুইস্টিক্স একই জিনিস, দুইটা কিন্তু একটা সিনোনিমাস ওয়ার্ড। লিঙ্গুইস্টিক্স এবং ফিলোলজি, একটা হচ্ছে ভাষাতত্ত্ব বা ভাষাবিজ্ঞান, এটা হচ্ছে ভাষাতত্ত্ব বা ভাষাবিজ্ঞান। আমি জাস্ট এখানে পার্থক্য করার জন্য এক জায়গায় ভাষাতত্ত্ব বসিয়েছি, এক জায়গায় ভাষাবিজ্ঞান বসিয়েছি। এরপরে আসো দেখো, ফোনেটিক্সের ভেতরে আছে ধ্বনি তত্ত্ব। ধ্বনি তত্ত্ব মানে কি, যেমন ধরো স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, এরকম আছে না, কনসোনেন্ট, ভাওয়েল আছে না, ঠিক এইগুলোই হচ্ছে এই ফোনেটিক্সের ভেতরে আমরা পড়তে পারবো। এবং এটা হচ্ছে ধ্বনি তত্ত্ব, মানে সাউন্ড নিয়ে কাজ করে। ধ্বনি বলতে সাউন্ড, সাউন্ড নিয়ে কাজ করে। তো ফোনেটিক্স এবং ফোনোলজি এই দুইটাও একই জিনিস। হ্যাঁ, ধ্বনি তত্ত্ব বা ধ্বনিবিদ্যা আর হচ্ছে ফোনেটিক্স এবং ফোনোলজি, এই দুইটা প্রায় একই জিনিস। আমি জাস্ট এইখানে এই দুইটা জিনিস আলাদা একটু বেশি করে দিয়েছি। এরপরে এখানে দেখো মরফোলজি। মরফোলজি মানে রূপবিদ্যা, একটা ওয়ার্ড ভেঙে আরো যে অনেক রকমের ওয়ার্ড হচ্ছে সেগুলোকে বলা হচ্ছে রূপবিদ্যা, বা ভাষার রূপ, যে ওয়ার্ডের রূপগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, শব্দের রূপগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে মরফোলজি। মরফিম, ভাইয়া কিনে দাগ পড়তেছে কেন? এটা কেউ একজন দাগাচ্ছে আর কি। তোমরা স্ক্রিনের উপরে আঁকিবুকি করো না, তাহলে এটা ঠিক হয়ে যাবে। স্ক্রিনে, মোবাইলের স্ক্রিনে হাত দেওয়ার দরকার নেই। ওকে, তো এবার দেখো এটা হচ্ছে মরফোলজি। তোমরা যারা গ্রাফিক ডিজাইন পারো তারা দেখবা মরফিম, ইমেজ মরফিম নামে একটা ওয়ার্ড আছে গ্রাফিক ডিজাইনে।
হয় না যে একজনের মুখের উপর আরেকজনের মুখ লাগিয়ে দিচ্ছে, একজনের বডির উপর আরেকজনের বডি লাগিয়ে দিচ্ছে, ঠিক এরকমই একটা ওয়ার্ড, যেমন ধরো আমি একটু দেখিয়ে দিই, একটা ওয়ার্ড হচ্ছে ধরো অ্যাবল, হ্যাঁ, এর সাথে আমি লাগিয়ে দিচ্ছি ইএন, এনাবল হয়ে যাচ্ছে না, একটা প্রিফিক্স লাগিয়ে দিয়ে আমি আর রূপটা চেঞ্জ করে দিচ্ছি না, এটা আগে ছিল কি অ্যাডজেক্টিভ, এরপরে হয়ে যাচ্ছে কি ভার্ব হয়ে যাচ্ছে না, তো এই যে রূপটা চেঞ্জ হয়ে যাচ্ছে এটা হচ্ছে মরফোলজির মানে কাজ কারবার। ইনএবিলিটি যদি আমি করি আইটিওয়াই, তাহলে কি হলো, আরেকটা ইয়ে চলে আসলো না, একটা নাউন চলে আসলো, ঠিক এরকমই হচ্ছে রূপগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, এই মরফোলজিতে আমরা এটা পড়তে পারবো। সিনট্যাক্স তো আমরা জানি, বাক্য গঠন, শব্দ বিন্যাস, একটা বাক্যের মধ্যে শব্দগুলো কোথায় সাবজেক্ট, কোথায় প্রেডিকেট, কোথায় হচ্ছে আর্টিকেল বসবে, কোথায় তোমার অ্যাডজেক্টিভ বসবে, অ্যাডভার্ব বসবে, সেগুলো আর কি সিনট্যাক্সে দেখাচ্ছে। এরপরে সিম্যান্টিক্স, সিম্যান্টিক্স হচ্ছে শব্দার্থবিদ্যা, এখানে সিম্যান্টিক্স এবং সিম্যান্টিসিটি একই জিনিস, শব্দার্থ এবং শব্দার্থবিদ্যা একই জিনিস, সিম্যান্টিক্স এবং হচ্ছে সিম্যান্টিসিটি। প্র্যাগম্যাটিজম, প্র্যাগম্যাটিজম আমরা ওই যে যখন ফ্রান্সিস বেকন পড়েছি তখন আমরা পড়েছি না প্র্যাগম্যাটিজম, তো ওই প্র্যাগম্যাটিজম থেকে এখানে প্র্যাগম্যাটিক্স, বাস্তববাদ, মানে ভাষার যে প্রয়োগ, তুমি একটা ভাষা শিখলা, এবার এই ভাষাটার শিখার প্রায়োগিক দিকটা শিখতে হবে, অর্থাৎ ভাষাটাকে কিভাবে প্রয়োগ করবা, কোন জায়গায় কিভাবে কোনটা ইউজ করবা, সেটা শেখা হচ্ছে এই প্র্যাগম্যাটিজমের ভেতরে, প্র্যাগম্যাটিক্স এর মাধ্যমে আর কি। এরপরে রয়েছে ডিসকার্স, ডিসকার্স বা ডিসকোর্স, হ্যাঁ, এটার মানে হচ্ছে বক্তৃতা বা স্পিচ বা কনভারসেশন আর কি, আমরা বক্তৃতা না রেখে এমনি কথোপকথন রাখলেই হবে, কনভারসেশন, ডিসকার্স মানে কনভারসেশন। এরপরে রয়েছে সাইকোলিঙ্গুইস্টিক্স, মনোভাষা বিজ্ঞান, মনোভাষা বিজ্ঞান এরকম যে ভাষা, আমরা একটা জিনিস ধরো লাভ, লাভ শব্দটা আমরা শিখলাম, আর লাভ শব্দটা দিয়ে তুমি একজনকে প্রয়োগ করতে যাচ্ছ, প্র্যাগম্যাটিক করতে যাচ্ছ এই ওয়ার্ডটা, এখন কাউকে যায় তুমি বলতেছো আই লাভ ইউ, এই কথাটা এত রুক্ষ মানে তোমার মনোভাব বা মুড এন্ড টোন নিয়ে বললা যে ও তো ভালোবাসা, উল্টো আই লাভ ইউ টু বলা বাদ দিয়ে ও তোমাকে মানে অন্য একটা জিনিস তুলে ধরলো তোমাকে পেটানোর জন্য, তার মানে ওখানে কি এই সাইকোলিঙ্গুইস্টিকটা ভালোভাবে ইউজ হলো না। তো এটা হচ্ছে সাইকোলিঙ্গুইস্টিক্স, তুমি ভাষার ইউজ করার সময় তুমি তোমার প্যাশন, আবেগ, ইমোশন, এগুলোকে কিভাবে ইউজ করতেছো সেইগুলো। তো এটা আরো ব্রড সেন্স, আমরা যখন পড়তে যাবো এটা আরো ব্রড সেন্স, আমি জাস্ট এখানে একটা উদাহরণ দিলাম। সোশিওলিঙ্গুইস্টিক্স, এটা হচ্ছে একটা ভাষা সমাজের ভেতরে, সমাজের ভেতরে কিভাবে কাজ করে, হ্যাঁ, একই ভাষা দেখা যায় এক এক সমাজে এক এক রকমের, এক এক জায়গায় এক এক শব্দ ইউজ হয়, আবার একই আই লাভ ইউ কথা এক এক জায়গায় এক এক রকমের ধরো টোনে বলতেছে, মানে এগুলো সমাজের ভেতরে ভাষাগুলো কিভাবে ইউজ হয়। আর আরেকটা জিনিস, এই ভাষা লিঙ্গুইস্টিক্স পড়ার আমরা যখন পড়বো তখন আমাদের মাথার ভেতরে একটা জিনিস রাখতে হবে যে আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখতেছি, হ্যাঁ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখতেছি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা টার্গেট ল্যাঙ্গুয়েজ, এগুলো আমরা যারা ইংরেজিতে পড়ি আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কোনটা, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা টার্গেট ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে ইংলিশ, যে হচ্ছে বাংলা শিখতেছে, ইংলিশ LISH, যে বাংলা শিখতেছে তার মানে আমরা বাঙালি হিসেবে আমাদের বাংলা হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এটা, এবং এখন তুমি যদি মনে করো আমি কোরিয়ান ভাষা শিখবো তাহলে তো ওইটা তোমার থার্ড ল্যাঙ্গুয়েজ বা ওইটাও সেকেন্ড ল্যাঙ্গুয়েজের আন্ডারে পড়তেছে। তো এই ELT, তারপরে এই যে লিঙ্গুইস্টিক্স, এগুলো যত যাই আসতেছে সব এই সেকেন্ড ভাষা শেখানোর জন্যই, ইংলিশটা শেখানোর জন্যই। এরপরে আরো কিছু ওয়ার্ড পাবো, যেমন এখানে আরবিট্রারিনেস, এটা আমরা পাবো, তারপরে ডুয়ালিটি, দ্বৈততা পাবো, হ্যাঁ, এগুলো এগুলো জাস্ট ওয়ার্ড মিনিং গুলো জানতে হবে আমাদের, এগুলো যেমন একটু ব্যাখ্যা করার মতো আছে, এগুলো ব্যাখ্যা করার মতো নাই, কিন্তু এগুলো আমরা পড়তে গেলে এই শব্দগুলো পাবো এবং আমাদের কঠিন মনে হবে। ডিপ্লেসমেন্ট, স্থানচ্যুতি হয়, যেমন একটা তুমি শব্দের অর্থ লিখতে গিয়ে এক এক জায়গায় এক এক রকমের স্থানচ্যুতি হয়, হ্যাঁ, এগুলো আমরা যখন পড়বো তখন বুঝবো। ট্রান্সমিশন হয়, চালান হচ্ছে বা হস্তান্তর হচ্ছে ওয়ার্ড বা কালচার, কালচার স্থানান্তর হয়। তারপরে ভাষা হচ্ছে দুই রকমের, এক হচ্ছে এখানে যেটা রয়েছে আর কি ভার্বাল, ভোকাল, এবং আরেকটা হচ্ছে ওরাল, এই সব মানেই হচ্ছে মৌখিক, হ্যাঁ, তো এইগুলো আমাদের মনে রাখতে হবে। আরেকটা হচ্ছে এখানে লেক্সিক্যাল, লেক্সিক্যাল মানে আধুনিক, আভিধানিক, এই যে আমরা ধরো একটা ওয়ার্ড তুমি জানো না একটা ওয়ার্ডের মিনিং, তখন তুমি কি দেখতেছো, ডিকশনারি দেখতেছো না, তো ডিকশনারিরই আরেকটা নাম হচ্ছে লেক্সিক, লেক্সিস বা লেক্সিক্যাল, হ্যাঁ, এটা হচ্ছে ফ্রেঞ্চ ওয়ার্ড লেক্সিক্যাল, এবং এই ডিকশনারির আরেকটা ওয়ার্ড হচ্ছে এই লেক্সিক্যাল।
তো লেক্সিক্যাল মানে হচ্ছে আবিধানিক শব্দ বা ওয়ার্ড, ডিকশনারি থেকে আর কি নিয়ে আসা। এরপরে আছে তোমাদের অ্যাসিমিলেশন। অ্যাসিমিলেশন মানে হচ্ছে একত্রীকরণ বা আত্মীকরণ বলা হচ্ছে। হ্যাঁ, অনেক জিনিসগুলোকে এক জায়গায় করা এবং এর ভেতর থেকে এটাকে বলা হচ্ছে অ্যাসিমিলেশন। এটা আমরা পড়বো। এগুলো এগুলো অনেক মজার টপিক, জাস্ট শুধু পড়তে হবে এবং বুঝতে হবে, তাহলেই হবে। আমি সব এগুলো আলাদা আলাদা করে তোমাদেরকে সংজ্ঞা দিয়ে দিয়ে বুঝিয়ে দেবো সামনের ক্লাস থেকে। অ্যাকুইজিশন, আমরা যেমন ভাষার ক্ষেত্রে কি হয়, ভাষার ক্ষেত্রে দুই রকমের জিনিস থাকে। এক হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, যেটা যেমন আমরা আমাদের বাংলা ভাষাটাকে অ্যাকুইজিশন করেছি, অর্জন করেছি। আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ যেটা, সেটা আমরা লার্নিং করতেছি। তো লার্নিং এবং অ্যাকুইজিশনের মধ্যে পার্থক্য, অ্যাকুইজিশন যেটা হবে সেটা হচ্ছে আননোয়িংলি অর্জন হয়ে যাবে। আর যেমন আমরা ধরো কোনো একটা কাজ করতেছি, তুমি একটা ক্রিকেটার, তুমি অনেক ক্রিকেট খেলা, তুমি অনেক নিয়ম কানুন শিখতেছো, এটা হচ্ছে লার্নিং। এবং শিখতেছো, খেলতেছো, খেলতে খেলতে একটা সময় তুমি অর্জন করতেছো। কি অর্জন করতেছো? তোমার ফেম অর্জন করতেছো, খ্যাতি অর্জন করতেছো। তুমি কিন্তু খ্যাতি অর্জনের জন্য খেলতে যাও নাই, কিন্তু তোমার খ্যাতিটা অটোমেটিক চলে আসতেছে। হ্যাঁ, তুমি পরিশ্রম করতেছো শেখার জন্য। মানে লার্নিং এবং অ্যাকুইজিশন দুই জিনিস। লার্নিং, আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজটাকে লার্ন করি, শিখি। এই জন্য আমাদের শিখতে এত দেরি হয়, আমরা অর্জন করি না শিখতে। এবং 20 বছরে আমরা শিখতে পারতেছি না ইংলিশটা। বাট ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আমরা 2 বছরের মধ্যে শিখে ফেলেছি, কারণ কি আমরা ওটা অ্যাকুইজিশন করেছি, অর্জন করেছি। হ্যাঁ, আমরা ওইটা শুনেছি, কিভাবে মানুষ ব্যবহার করে সেটা সেটা দেখেছি। একটা ছোট বাচ্চা কি একটা জিনিস শিখলে ও হা করে তাকিয়ে থাকে, মানে ও আসলে বোঝার চেষ্টা করে যে এই ভাষাটা উনি কেন ইউজ করলেন। ও তার মানে এনার নাম হচ্ছে আঙ্কেল, আঙ্কেল মানে এনার নাম আঙ্কেলই। হ্যাঁ, যেমন আমার ছেলে অনেক সময় আমাকে বলে, আমার নাম ধরেও ডাকে, আমাকে আব্বু বলে, আব্বা বলে, বাপুজি বলে। অনেক সময় আবার অন্য একজন এসে হয়তো আমাকে আঙ্কেল বললো, ও আঙ্কেল বলা শুরু করে দিল। মানে ও আসলে সার্চ করতেছে, আচ্ছা এটা কে, এটা কি সত্যিকার আব্বু, নাকি এর নাম মামুন, নাকি এর নাম আঙ্কেল, এর নামটা কি। একে আব্বু বলে ডাক দিলে ও হা বলতেছে, মামুন বলে ডাক দিলে ও রেসপন্স করে, আঙ্কেল বললেও রেসপন্স করে। তাহলে এর নামটা কি? ও বাচ্চাটা কিন্তু বোঝার চেষ্টা করতেছে। তো এই যে ইনওয়ার্ডলি ভেতর থেকে সে বোঝার চেষ্টা করতেছে এবং বুঝে যখন সে জানতেছে আচ্ছা এই লোকটা আসলে আমার আব্বু আর একজনের আঙ্কেল এবং অন্যরা একে ডাকে মামুন বলে, তখন সে এটা হচ্ছে অর্জন, সে অর্জন করে ফেলতেছে। বাট আমরা যখন এমনি শিখতে যাচ্ছি তখন এটা আমরা লার্ন করি, এবং লার্ন করতে কষ্ট লাগে। লার্ন হয় সচেতনতার মাধ্যমে, আর অ্যাকুইজিশন হয় তোমার আহ, মানে অ্যাবসেন্ট মাইন্ডেডলি, ইনওয়ার্ডলি হয়ে থাকে। যেমন অনেক সময় অনেক ছোট বাচ্চা কাচ্চা আছে না, বাংলাদেশেও থাকে, আবার 6 মাস আমেরিকায় থাকে, বা ইংলিশ বাংলা শেষ দুইটাই ভালো বলতে পারে। তার মানে কি, তার ওটা অর্জন হয়ে যাচ্ছে। অনেকে আছে সৌদি আরব কাজে গেছে, আইসে ফরফর করে ইংরেজি বলতেছে, আরবি বলতেছে। তার মানে সে ওই যে পরিবেশের সাথে থেকে থেকে সে ওখানে অ্যাকুইজিশন হয়ে গেছে। একজন মালয়েশিয়া গেছে, গিয়ে 5 বছর পরে এসে দেখা যায় মালয়েশিয়ার ভাষা সে বলা শুরু করে দিয়েছে, ভালো বলতে পারে, মানে তার অর্জন হয়ে যাচ্ছে। এরপর আরেকটা ওয়ার্ড পাবো, হাইপোথিসিস। হাইপোথিসিস মানে এখানে অনুমান। হাইপোথিসিস মানে হচ্ছে আমরা যেটা পাবো এখানে, হাইপোথিসিস মানে অনুমান বা কল্পনা। আমরা বলি না অনেক সময় যে এই হাইপোথেটিক্যাল কথাবার্তা বাদ দাও, মানে কাল্পনিক কথাবার্তা বাদ দাও, আমরা অনেক সময় বলি। তো এখানে হচ্ছে আইডিয়া, কনসেপ্ট, তারপরে একটা ইজম, এগুলো হচ্ছে হাইপোথিসিস। প্যারল মানে হচ্ছে বচন, বচন মানে শপথ। ওই যে বলি না আমরা যে খালেদা জিয়া প্যারোলে মুক্তি পেলেন, মানে কি শর্ত সাপেক্ষে মুক্তি পেলেন, এটাই হচ্ছে সেই প্যারোল। তো প্যারোল একটা যে টার্ম, এখানে আমরা এটা পড়বো যখন তখন জানবো। ম্যাক্সিম মানে প্রবাদ বাক্য, প্রভাব আছে না, এই প্রভাবটাই হচ্ছে এখানকার ম্যাক্সিম মানে প্রবাদ বাক্য। ল্যাঙ্গু মানে হচ্ছে ভাষা, ল্যাঙ্গুয়েজ থেকে ল্যাঙ্গু, এটা হচ্ছে ফ্রেঞ্চ ওয়ার্ড আর কি। এরপরে কগনিটিভ হচ্ছে একটা জ্ঞান ভিত্তিক একটা শব্দ। কগনিটিভ মানে আগে আমি জানতাম জ্ঞান, হ্যাঁ, কিন্তু আমি এখন একটা ওই যে ইয়েতে কাজ করি, ওখানে আমার নাম হচ্ছে কগনিটিভ মার্কেটার আর কি। তো কগনিটিভ মার্কেটার মানে হচ্ছে যে যে জ্ঞান ইউজ করে মার্কেটিং করে। তো কগনিটিভ মানে হচ্ছে জ্ঞান এক কথায়। এরপরে মনোপথং, হ্যাঁ, মনোপথং ডিপথং নামে ইয়ে রয়েছে, যেমন এটা হচ্ছে ভাওয়েল, সিঙ্গেল একটা ইয়ে দিয়ে উচ্চারণ হয়, যেমন এর ভেতরে কিন্তু আর কোনো কিছু নাই। তো এটা হচ্ছে একটা মনোপথং। এখানে আমরা মনোপথং, তারপর ডিপথং, তারপর ট্রিপথং, এগুলো যখন আমরা পড়বো তখন ভালোভাবে জানবো। তো মনোপথং মানে এখানে একটা ভাওয়েল এর উচ্চারিত হবে, একবারে একটাই উচ্চারিত হবে। তারপর এখানে রয়েছে, ও নিচের দিকে আছে, ডিপথং মানে সন্ধিস্বর আর কি, মানে একাধিক ভাওয়েল মিলে একটা ভাওয়েল উচ্চারণ করতেছে। এটা আমরা যখন পড়বো
তখন দেখবা যে এরকম অনেক তোমরা ওয়ার্ড পাচ্ছ, এরকম টাইপের উচ্চারণ পাচ্ছ। এই হ্যাঁ আমরা বলি না যে অ্যাপল, হ্যাঁ অ্যাপল, অ্যাপলের সাথে হচ্ছে কি অ্যাপল। তারপরে আমরা বলি হচ্ছে এই যে এই এর উচ্চারণ এসে হচ্ছে এই এ ই, দুইটা ভাওয়েল একসাথে না, এটাকে বলা হচ্ছে ডিপথং। এরকমই আরো অনেক ভাওয়েল আছে যেটাতে তিনটা ধ্বনি একসঙ্গে উচ্চারিত হয়, সেটা হচ্ছে তৃপ্থং। এটা আমরা যখন পড়বো তখন আমরা জানবো, এবং আমি উদাহরণ দিয়ে দিয়ে দেখিয়ে দেবো। অ্যালোফোন, অ্যালোফোন মানে অ্যালোফোন, এটা বাংলা নাই, আমি বাংলা পাইনি, তাই জন্য এটা অ্যালোফোনই রেখে দিয়েছি। এরপরে ইন্টোনেশন মানে স্বরধ্বনি, পিস, পিস মানে স্পিচ, বক্তব্য। আমরা অনেক সময় অনেক হচ্ছে কনফারেন্সে গেলে আমরা বলি না যে উনি ওনার পিস দিয়ে গেলেন, বা উনি ওনার পিস এখন পিস দিতে আসতেছেন। এই পিস মানে হচ্ছে বক্তব্য, এবং বক্তব্যের যে মেইন অংশগুলি, চুম্বক অংশ যেগুলো, সেগুলোকে বলা হয় পিস। ইলিশন, ইলিশন মানে হচ্ছে স্বরবর্ণের লোপ আর কি, অক্ষরের লোপ বা স্বরবর্ণের লোপ হয়ে যাওয়া, এটা কি আমরা জানবো। অ্যাক্রোনিম, অ্যাক্রোনিম মানে হচ্ছে যেমন ধরো তোমরা এখানে পাবে হচ্ছে আমরা যেমন জানি হচ্ছে ইউএসএ, হ্যাঁ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউনাইটেড ইউনাইটেড স্টেটস, তারপরে কি আমেরিকা। তো এখানে আদ্য অক্ষর এই যে ইউ, তারপরে এস, এর নিয়ে যেটা তৈরি হচ্ছে এটা হচ্ছে অ্যাক্রোনিম। হ্যাঁ এরকম অ্যাক্রোনিম আমরা জানবো। তারপরে পিজিন, পিজিন নামে একটা ইয়ে রয়েছে, এটা আমরা পিজিন মানে পিজিন জেনে রাখো, এবং এটা আমরা পড়বো যখন তখন জানবো। তারপর ডিসক্রিটনেস, এটা মানে বিচ্ছিন্ন, বিচক্ষণতা। স্পেসি মানে প্রজাতি, অ্যানথ্রোপোলজি মানে নৃতত্ত্ব, আর্কিওলজি এটা মানে প্রত্নতত্ত্ব। এগুলো এগুলো জাস্ট ওয়ার্ড মিনিং জানার জন্য আমি দিয়েছি। ডায়ালেক্ট, এটা একটা বিষয় রয়েছে। ডায়ালেক্ট মানে উপভাষা। উপভাষাটা কি? যেমন আমাদের বাংলাদেশে আমাদের প্রধান ভাষা কোনটা? বাংলা। এরপরে সিলেটি ভাষা আছে না, এরপর চট্টগ্রামের ভাষা আছে না, নোয়াখালীর ভাষা আছে, চাঁপাইনবাবগঞ্জের ভাষা আছে, এগুলো হচ্ছে এক একটা ডায়ালেক্ট। হ্যাঁ তারপরে ওই যে ভারতের ভারতে বলতেছি মায়ানমারের রোহিঙ্গারা যারা যে ভাষায় কথা বলে, ওটাও কিন্তু বাংলা ভাষা, কিন্তু ওইটা কি, ওইটা একটা ডায়ালেক্ট, রোহিঙ্গা ডায়ালেক্ট বলতে পারে, নোয়াখালী ডায়ালেক্ট, তারপরে বরিশাল ডায়ালেক্ট, সিলেটি ডায়ালেক্ট। তো এটা হচ্ছে ভাষার ভেতরে, একটা মেইন ভাষার ভেতরে যে আরো ছোট ছোট যে ভাষাগুলো রয়েছে সেগুলো হচ্ছে উপভাষা। বলতে পারি না আমরা যেমন একটা জেলার আন্ডারে উপজেলা আছে, তো এরকম একটা ভাষার আন্ডারে আরো যে বিভিন্ন রকমের ভাষা আছে সেগুলো বলা হয় উপভাষা। আঞ্চলিক ভাষাও বলা হয় আঞ্চলিক, এটাকে। হ্যাঁ আঞ্চলিক ভাষা। এবং এই উপভাষাগুলো বলতে পারো যে ওই মেইন ভাষা থেকেই কোনো না কোনো ভাবে কিছু ওয়ার্ড নিয়ে তৈরি হয়েছে আর কি। এরপর লেক্সিকোগ্রাফি, লেক্সিকোগ্রাফি বলতে হ্যাঁ আচ্ছা তোমার কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা এবার হচ্ছে লেক্সিকোগ্রাফি। লেক্সিকোগ্রাফি বলতে অভিধান লেখা আর কি, অভিধান সংকলন, ডিকশনারি তৈরি করা। হেটারোজিনিয়াস, এটা তোমরা পাবা হচ্ছে এই ইয়ারেই পাবা, তোমাদের ওই যে যখন তুমি পড়তে যাবা, এটা তোমরা পাবা ডক্টর জনসনের ব্যাপারে যখন পড়তে যাবা তখন জানবা হেটারোজিনিয়াস। তিনি ওই যে মেটাফিজিক্যাল আইডিয়া গুলোকে বলেছেন হেটারোজিনিয়াস আইডিয়া, মানে ভিন্ন ধর্মী আইডিয়া। এটা একটা ওয়ার্ড মিনিং। আর এবার এখানে আসো, কম্পিটেন্স মানে কর্মদক্ষতা আমরা জানি। পার্সন, এখানে কিছু ব্যক্তির নাম আছে, হ্যাঁ যে ব্যক্তিগুলো ভাষাবিদেরা আর কি। এই যে এটাকে স্যাসিউর, বা আমি এটাকে বলি শ্বশুর, যাতে বানানটা মনে থাকে সেজন্য আমি এটাকে বলি শ্বশুর। তো এই শ্বশুর, তারপর চমস্কি, তারপরে ক্র্যাশন, পিগেট, আরেকটা হচ্ছে স্যাফির, আরেকটা হচ্ছে হুর্প। হ্যাঁ এই কয়েকজন হচ্ছে ভাষাবিদ, এই জন্য এগুলোর নাম আমি এখানে দিয়েছি, তোমরা আগে থেকে পরিচিত হয়ে থাকো। যেটা হচ্ছে শ্বশুর, এটা হচ্ছে চমস্কি, ক্র্যাশন, পিগেট বা পাইগেট যেটা বলো, স্যাফির, আর একটা হচ্ছে হুর্প। স্যাফির আর হুর্প এই দুজন মিলে একটা মতবাদ তৈরি করেছে, যেটার নামই হচ্ছে স্যাফির হুর্প হচ্ছে ডক্ট্রিন আর কি। এরপরে আর্টিকুলেটরি, এটা উচ্চারণমূলক। অ্যাকস্টিক, ধ্বনিতাত্ত্বিক আর কি। তারপরে অডিটরি, অডিটরি বলতে শ্রবণেন্দ্রিয় সম্পর্কিত কথা, মানে বিষয়, আমরা এগুলো জানবো আর কি। তারপরে ফনিমিক্স, ফনিমিক্স হচ্ছে স্টাডি অফ ফনিক্স, ফনিমস স্টাডি করাকে বলা হচ্ছে ফনিমিক্স। তারপরে সিনক্রোনাইজ, আমরা শব্দটা শুনেছি না, সিনক্রোনাইজ মানে সাজানো বা সুসামঞ্জস্য করা। তো এখান থেকে সিনক্রনিক, ডায়াক্রনিক হচ্ছে এটা তার ঠিক উল্টোটা, বিশৃঙ্খলা টাইপের আর কি।
এটা আমরা ফার্স্ট ইয়ার থেকে পড়ে আসতেছি। কোহেশন, কোহেরেন্স, এটা আমরা পড়ে আসতেছি। স্কিমা, এটাও পড়তেছি আমরা। স্কিমা এটা যারা ওই যে আইটিতে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট পড়ো তারা এখানে জানবা যে স্কিমা। তারপরে ইলিপসিস মানে শব্দ উচ্চ থাকা আর কি। ওই যে আমরা অনেক কবিতা পড়তে গেলে দেখা যায় না যে কবিরা দু একটা লেটার মাঝখান থেকে নাই করে দিয়ে অ্যাপোস্ট্রফি দিয়ে রাখে, তো ওখান থেকে একটা করে ওয়ার্ড, একটা করে লেটার যেমন উজ্জ্ব থাকে এরকম আর কি। তারপরে ইকুইলিব্রিয়াম, এটা হচ্ছে ভারসাম্য। এরপরে রয়েছে সেন্সরি মোটর, এটার মানে হচ্ছে সেন্সরি মোটর নিজেই আর কি, এটার আর অন্য কোনো বাংলা মিনিং নাই। এরপরে আছে বিহেভিয়ারিজম, মানে ভাষা শিখতে গেলে বিহেভিয়ারটাও আমাদেরকে শিখতে হয়, বিহেভিয়ারিজমটাই শিখতে হয়। যেমন ওই যে আই লাভ ইউ বলবো, এটা কিভাবে বলবো? শক্ত করে আই লাভ ইউ এরকম বলবো, নাকি গানের সুরে সুরে আই লাভ ইউ বলবো, নাকি একটু মোলায়েম স্বরে বলবো যাতে করে প্রেমিকা মানে আবার আই লাভ ইউ টু বলে? হ্যাঁ, তো এইটাই হচ্ছে বিহেভিয়ারিজম। বা অন্যান্য আরব ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করতে গেলে বিহেভিয়ারটা কেমন করা উচিত। হ্যাঁ, কাউকে তুমি অভিবাদন জানাচ্ছ, সেখানে তোমার বিহেভিয়ার কেমন হবে? কাউকে তুমি আদর করতেছো একটা ছোট বাচ্চাকে, সেখানে তোমার বিহেভিয়ার কেমন হবে? এইগুলোই আর কি ভাষা ব্যবহারের ক্ষেত্রে বিহেভিয়ার কেমন হয়, কেমন হওয়া দরকার সেগুলো। তো এখানে আমার এই যে 60টার মতো 58টার মতো দেয়া আছে, এছাড়াও আরো অনেক আছে, কিন্তু ওইগুলো তোমরা এমনি জানো অনেকেই, কিন্তু এই জিনিসগুলো না জানার কারণে আমাদের এখানে এটা কঠিন লাগবে। স্যার হচ্ছে ক্লাস শেষে মানে এগুলার পিকচার একটু করে পোস্ট করলে ভালো হতো। পিকচার করা লাগবে কেন? এভাবে যদি সরাসরি এটাই দিয়ে দিই, এই যে সরাসরি দিয়ে দিলাম। ও হ্যাঁ, তাহলে হয়। হ্যাঁ, এই যে সরাসরি দিয়ে দিলাম, এগুলো তো সবই তো দিয়ে দিবই অবশ্যই। এই যে দিয়ে দিলাম, কারোর জন্য যদি টেক্সট ফাইল লাগে আমি টেক্সট ফাইলও দিয়ে দেবো, সমস্যা নেই কোনো। আর একটু তোমরা মাথায় রেখো, এইটার উপরে নির্ভর করতেছে হিস্ট্রি তোমার কাছে কতটা কঠিন। হিস্ট্রি বলতে স্যার পিডিএফ ফাইলটা দিলে একটু ভালো হতো। আচ্ছা, পিডিএফও দেবো, সমস্যা নেই। পিডিএফ করতে সময় লাগবে না। ডান, পিডিএফ। পিডিএফ আমাদের হয়ে গেল, এই যে পিডিএফও দিয়ে দেবো, সমস্যা নেই। কেউ যদি প্রিন্ট করে এমনিতেই ওয়ালের সাথে লাগিয়েও রাখতে চাও তাও পারবা। আচ্ছা, আমি বলছিলাম যে তোমাদের ক্লাসটা আজকে ছোট হবে, তো তোমাদের ক্লাসটা আসলে এখানেই শেষ। এখন তোমাদের কিছু বলার থাকলে বলো। এই লিঙ্গুইস্টিক সম্পর্কে কি কি শুনেছো? খুব কঠিন, পারা যায় না, এটা সেটা, এরকম অনেক কথা শুনেছো না? অনেক সিনিয়র ভাই আপুরা ভয় দেখায়, ভয়ের জিনিস তাই ভয় দেখায়, ঠিক আছে। এখন দুনিয়াতে সবাই কিন্তু ভয় পায় না। হ্যাঁ, ভূত পেতে করে কি সবাই ভয় পায়? সন্ধ্যাবেলা কি কেউ বাইরে ঘুরে না? তো ব্যাপারটা হচ্ছে সাহসী হতে হবে, লিঙ্গুইস্টিক পড়তে গেলে একটু সাহসী হতে হবে। আর একেবারে অসম্ভব না, কারণ অসম্ভব হলে সবাই ফেল করতো, সবাই তো পার হয়ে যাচ্ছে, তো অসম্ভব কিছুই না। তোমরা যেটা করবা, এই যে জায়গাতে তোমাদের সমস্যা মনে হবে সেই জায়গাগুলোতে তোমরা হিট করবা। যেমন এই ওয়ার্ড মিনিং গুলোতে সমস্যা হয়, এই জন্য ওয়ার্ড মিনিং এর জন্য কঠিন লাগে, এই জন্য আমি এখানে আগে তোমাদেরকে ওয়ার্ড মিনিং গুলো দিয়ে দিলাম, যে ওয়ার্ড মিনিং গুলো জানলে তোমাদের অনেকটা হয়ে যাবে। আর এই কোশ্চেনটা কি ধরনের আসে আমাদের যদি একটা কোশ্চেন বলে বোঝাতেন। আচ্ছা, দেখাচ্ছি কোশ্চেন কেমন আসে। আমরা আমাদের এখানে আসবো থার্ড ইয়ারের লিঙ্গুইস্টিক্স। এবার থার্ড ইয়ারে আমি যে সাজেশনটা দিয়েছি সেটা হচ্ছে এইটা। এখানে প্রায় 25টার মতো কোশ্চেন দেয়া আছে, এই সবগুলো নোট আমার করা আছে, সবগুলো নোট দিয়ে দিয়েছি। তো নোটটায় দেখো, প্রশ্নটা এরকম, হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ, ডিসকাস দ্য মেজর ক্যারেক্টারিস্টিক্স প্রপার্টিস অফ এ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ একটা ভাষার মেজর বৈশিষ্ট্যগুলো কি কি সেগুলো আলোচনা করতে বলা হচ্ছে। তারপরে বলা হচ্ছে এটা হচ্ছে, এখান থেকে দেখো এই কয়েকটা হচ্ছে লিঙ্গুইস্টিকের ব্রাঞ্চ। একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে কনসেপ্ট অফ ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে ফোনেটিক্স অ্যান্ড ফোনোলজি, একটা মরফোলজি, একটা সিনট্যাক্স। এগুলো হচ্ছে আলাদা একটা অধ্যায় আর কি বলতে পারো। তো এই অধ্যায় থেকে এই একটা প্রশ্ন ইম্পর্টেন্ট এবারের জন্য, তাই এটা দিয়েছি। কনসেপ্ট অফ লিঙ্গুইস্টিক্স, এখান থেকে 2টা প্রশ্ন কমন আসে পরীক্ষায়, তো এর জন্য এখান থেকে এতগুলো দিয়েছি। এবং এখানে দিয়েছি দেখো, হোয়াট ইজ লিঙ্গুইস্টিক্স, এখানে দেখো ল্যাঙ্গুয়েজ, আর এখানে বলতেছে হোয়াট ইজ লিঙ্গুইস্টিক্স, ডিসকাস লিঙ্গুইস্টিক্স অ্যাজ এ সায়েন্স। লিঙ্গুইস্টিক্স যে একটা বিজ্ঞান সেটা আলোচনা করো। ডিসকাস দ্য স্কোপস, এরিয়াস, ব্রাঞ্চেস অফ লিঙ্গুইস্টিক্স, লিঙ্গুইস্টিক্সের যে বিভিন্ন শাখা প্রশাখা রয়েছে সেগুলো আলোচনা করতে বলা হচ্ছে। এবার দেখো, হু ইজ চমস্কি, চমস্কিকে ডিসক্রাইব দ্য কন্ট্রিবিউশন টু লিঙ্গুইস্টিক্স, তার অবদান কি এই হচ্ছে
লিঙ্গুইস্টিক্সের ভিতরে ডিসকাস স্যাসিউরস কন্ট্রিবিউশন টু লিঙ্গুইস্টিক্স। তারপরে এখানে দেখো যে হোয়াট ইজ ফোনেটিক্স, এইটা তোমরা দেখলেই তোমরা বুঝতে পারবা যে আসলে কি। এবং নিচে এই যে কোশ্চেনগুলো দেওয়া আছে, এই যে পার্ট বি এর যে সাজেশন দিয়েছি, এরপরে এই যে 2020 সালের মানে এর আগের বারের যেটা, এটা থেকে তোমাদের কিছু কমন আসতে পারে, এখান থেকে তোমাদেরকে পড়তে হবে। তো এইটার কোশ্চেন এই যে এখানে দিয়ে দিয়েছি, কোশ্চেনটা তোমরা ফলো করতে পারো। আগের বারে কি সাজেশন দিয়েছিলাম সেটা, আগের বারে যে মাত্র 15টা দিয়েছিলাম, এখান থেকে 1 2 3 4টা কমন পড়েছিল, 5টা পড়েনি। তো এবার আমি বাড়িয়ে দিয়েছি কোশ্চেন, এবং এবার আমি কনফিডেন্ট যে আমার সাজেশনের বাইরে একটাও যাবে না, এমনকি 8টার 8টাই কমন পড়তে পারে। তো এখান থেকে 4টা কমন পড়েছিল, এখান থেকেও কমন পড়েছিল। এখান থেকে আগের বারে আমি পার্ট বি এর সাজেশন দিতাম না, আগে দিতাম না, তারপরে এই যে ছোট্ট করে একটা দিয়েছিলাম। আর এই যে এখান থেকে পার্ট এ এর অনেক কোশ্চেন রয়েছে, এগুলো তোমরা পড়তে পারবা। এখান থেকে সিনট্যাক্স, সিনট্যাক্সের কি, সিনট্যাক্স কাকে বলে, এই যে তারপরে এই যে এখানে সব রয়েছে। এবং এটা হচ্ছে এক্সট্রা আরো কিছু প্রশ্ন, প্রায় 90টার মতো, 88টার মতো। তো এই সাজেশনটা তোমরা ফলো করো, ফলো করলেও তোমরা এখান থেকে আইডিয়া পেয়ে যাবে যে আচ্ছা এখানে প্রশ্নগুলো কেমন হয়। আচ্ছা, আর এইটাতে সময় দিতে হবে, হ্যাঁ, এই লিঙ্গুইস্টিক্সে সময় দিতে হবে। তুমি যদি প্রতিদিন ধরো তুমি যদি 5 ঘন্টা করে পড়ো, অন্যান্য সব সাবজেক্টকে হয়তো সময় দিচ্ছ, আর এখানে এইটাকে এসে দিতে হবে 1.5 থেকে 2 ঘন্টা প্রতিদিন। আবার যদি সপ্তাহে যদি তুমি ধরো 20 ঘন্টা পড়ো, তাহলে এটাকে দিতে হবে 5 ঘন্টা, বাকি 15 ঘন্টা অন্যান্যগুলোকে। একটা জিনিস মাথায় রেখো, লিঙ্গুইস্টিক্স এবার ধরবো, এবারই এটাতে ভালো রেজাল্ট করে পাশ করে চলে যাবো। হ্যাঁ, এটাতে অনেক সময় এরকম হবে যে না এবার কঠিন লাগতেছে, আচ্ছা ওই পরের বার পাশ করব, এবার থাক। মানে এই যে ইমপ্রুভ দেব বা থাক, এই কথাটা যেন মাথায় না ঢুকে। কারণ পরের বার কিন্তু আবার ইএলটি আছে, পরের বার, এবার যেমন থার্ড ইয়ারের 7টা পার্ট 8টা পার্ট, পরের বার কিন্তু 10টা, এবং ওখানে ইএলটি আছে, ওখানে আমেরিকান লিটারেচার আছে, ওখানে হচ্ছে ইয়ে রয়েছে কি বলে ক্রিটিসিজম রয়েছে। তো ওইটা তো আরো কঠিন। ফোর্থ ইয়ারে গেলে দেখবা যে দুনিয়ার যা কিছু বাদ আছে সব যেন নিয়ে এসে দিয়ে দিয়েছে, মানে ওইখানে আরো বিশাল। তো এই জন্য কোনো সময়ের জন্য চিন্তা করবো না যে এই বছরটা রেখে দিয়ে সামনে বার ইমপ্রুভ দেবো। ইমপ্রুভের কথা মাথা থেকে ঝেড়ে ফেলো, তাহলে এটা ইজি। আর ভয় পাওয়ার কিছু নাই, সব নোট রেডি আছে, আমি সবগুলো নোট দেবো, এবং নোটগুলো ভালো, সমস্যা নেই। আর এই ওয়ার্ড মিনিংগুলো মুখস্থ করে রাখো সবসময়ের জন্য, যাতে সামনে আসলে ও মরফোলজি মানে কি রূপবিদ্যা, তো মরফোলজি মানে কি রূপবিদ্যা, এই রূপবিদ্যা আবার কি জিনিস, এটাও আবার একটা কষ্টকর জিনিস, কিন্তু আমরা অনেকে রূপবিদ্যা জিনিস কি। তো সামনের দিন থেকে যখন আমি মরফোলজি কি, ফোনোলজি কি, ফোনেটিক্স কি, এগুলো যখন ধীরে ধীরে আলাদা আলাদা একটা একটা করে পড়াতে থাকবো, তখন তুমি এগুলো একদিনে 3টা 4টা করে পড়াবো, হয়তো একদিনে 3টা 4টা আইডিয়া আমি এক্সপ্লেইন করব, তখন এটা তোমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে, এবং তোমাদের মনে হবে যে আচ্ছা ঠিক আছে এটা তাহলে বুঝতে পারতেছি। ওকে, তো আমাদের ক্লাস এ পর্যন্তই। তোমাদের আরো কারো কিছু বলার থাকলে বলো। আরেকটা জিনিস সেটা হলো যে লিঙ্গুইস্টিক্স কিন্তু এক টানা পড়া যাবে না, মনোটোনাস হয়ে যাবে, একঘেয়েমি, বোর হয়ে যাবে তোমরা। তো সেক্ষেত্রে আমরা যেটা করবো যে লিঙ্গুইস্টিক্স পড়বো, আবার পাশাপাশি অন্য একটা পার্ট পড়তে চলে যাব, ওইটা কয়েকটা ক্লাস করে আবার এখানে আসবো। লিঙ্গুইস্টিক্স আর ওই ক্রিটিসিজম এই মাঝে মাঝে পড়ার কারণে দেখা যায় যে এটা সারা বছরই এই দুইটা থাকে, আর অন্যান্যগুলো শেষ হতে থাকে। তো এই জন্য একঘেয়েমি যাতে না লাগে, যখনই তোমাদের মনে হবে যাচ্ছে এটা একঘেয়েমি লাগতেছে, তখনই আমাকে বলবা, তখনই আমি দেখা যাচ্ছে অন্য আরেকটা ক্লাস নিব, লিটারেচার পড়ে আসবো একটু। আমরা এখন পর্যন্ত আমাদের শেষ করেছি হচ্ছে শুধুমাত্র একটা, এইটা, তাই না, এলিজাবেথ আর জ্যাকোবিয়ান ড্রামা। আমাদের মজা লাগবে এর পরের বাড়ি, এই যে এখান থেকে আমরা মজা পাবো। এইটা এরপরে এই যে এইখানে এগুলো অনেক মজার, বিশেষ করে এই জায়গাটাতে 16 and 17th century পোয়েট্রি, এটা অসম্ভব রকমের সব মজার কবিতা। আর এখানে ফ্রান্সিস বেকনের যে মজার মজার রাইটিং এখানে রয়েছে, এডিসন স্টিল, এটা আমরা কঠিন লাগবে কিন্তু ইজি আছে। এই যে লাইফ অফ কাউলি যখন পড়বো, তখন আমরা বুঝবো যে এখানে জন ডান এর মেটাফিজিক্যাল পোয়েট্রি সম্পর্কে কথাবার্তা রয়েছে। যেদিন হচ্ছে 16 and 17th সেঞ্চুরির পোয়েট্রি ধরবেন, সবার আগে প্যারাডাইস লস্টটা ধরিয়েন তো স্যার। কই প্যারাডাইস লস্ট? ও এটা একটু কঠিন, হ্যাঁ এটা একটু কঠিন, সমস্যা নেই, আমরা সহজ করে ফেলবো। আমরা সবার আগে পড়বো হচ্ছে এই ফেরি কুইন। ফেরি কুইন অনেক মজার, তো
সমস্যা নাই, ফেরি কুইন পড়বো, প্যারাডাইস লস্ট পড়বো, সমস্যা নাই, প্যারাডাইস লস্ট থেকে শুরু করবো, সমস্যা নাই, এইটা বা ওইটা থেকে শুরু করলে সমস্যা নেই, যে কোনো একটা থেকে করলেই হবে। আমরা এই যে অ্যান্ড্রিউ মার্ভেল পড়বো, অনেক মজা পাবো, তারপরে জন ডানের এখানকার কবিতা পড়বো, সেই রকম সবাই একটা কবিতা। এখানে এই যে এই অংশটা আমাদের কঠিন লাগবে, এই রেস্টোরেশন অ্যান্ড 18th সেঞ্চুরি পোয়েট্রি অ্যান্ড ড্রামা, এটা কঠিন লাগবে। এখানে এখানে এটা সহজ, এটা খুব মজা লাগবে, রবিনসন ক্রুসো রয়েছে, তারপরে এই গালিভার স্টাবেলস রয়েছে, এটা মজা লাগবে। এই কবিতাগুলো অনেক মজার, কঠিন কিন্তু অনেক মজার এই কবিতাগুলো। এরপরে এই যে আমাদের খতরনাক সাবজেক্ট আর কি, এটা আমরা লিঙ্গুইস্টিক্স পড়ার পরে এখান থেকে পোয়েটিক্সটা আমরা সুন্দর করে পুরোটা পড়ে ফেলবো, তারপর আবার লিঙ্গুইস্টিক্স বা অন্যান্য কিছু পড়ে আবার এখানে এসে একটা পড়বো, এভাবে পড়ে পড়ে আমাদেরকে শেষ করতে হবে, নইলে একঘেয়েমি লাগবে এবং হতাশ হয়ে যাবা। থার্ড ইয়ার বললাম না, থার্ড ইয়ার আসলে একবারে তোমার মাথা একবারে ক্লিয়ার করে ফেলবে, এবং থার্ড ইয়ার পড়ার পরে তুমি দেখবা যে তোমার ভেতরে একটা চেঞ্জ আসতেছে, এই 5-6 মাস গেলেই, ধরো জুন জুলাই আগস্টের দিকে তুমি দেখবা তোমার ভেতরে একটা চেঞ্জ আসতেছে, তুমি এখন নিজে নিজে অনেক কিছু বুঝতে পারতেছো, তুমি এখন দেখতেছো যে একটা লেখা লিখলে তোমার নোট ভালো হচ্ছে, তোমার গ্রামারের এত মিস্টেক হয় না, কারণ ওই যে বললাম যে ম্যাচুরিটি আসে। আচ্ছা, আর কারো কিছু বলার আছে থাকলে বলো, শেষ করে দেই নইলে। ওকে, সামনের দিনে এই হোমওয়ার্কগুলো কিন্তু আমি ধরবো, ওয়ার্ডের মিনিংগুলো, সো তোমরা এটা একটু মুখস্থ করে ফেলো। আচ্ছা, আজকে এ পর্যন্তই, নেক্সট ক্লাসে কথা হবে, নেক্সট ক্লাস থেকে আমরা একেবারে এটার টার্মগুলো পড়া শুরু করব। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ। স্যার আমরা তো দাসেস অফ মার্ফির ব্রিফ কোশ্চেন গুলো পড়িনি স্যার, ওগুলো কোত্থেকে পড়বো? ওগুলো গাইডে আছে, গাইড থেকে পড়ে নিতে হবে, ব্রিফ কোশ্চেনগুলো তো গাইডে আছেই, আর আমিও শেয়ার করবো সেটা বলে। সেট সাজেশন থেকে পড়েছি, এগুলো কি সেট সাজেশন থেকে পড়বো স্যার? হ্যাঁ, পড়তে পারো। স্যার এখানে আমার একটা কথা বলার ছিল। বলো। এখানে আমি বইয়ে ড্রামাতে দেখলাম, এখানে এই যে আছে সব যেটা ড্রামাটা, এটাতে 270টার মতো আছে, তারপরে মানে বাকি যেগুলো আছে ড্রামা ওগুলো তো প্রায় এরকম বেশি বেশি করে আছে। সেট সাজেশনে তো মনে করেন একটা গোছানো ছিল, এখানে যদি মনে করেন যেগুলো একটু বেশি ইম্পর্টেন্ট ওগুলো একটু যদি আমাদের মার্ক করে দিতে। আমি এই যে ক্লাস শেষেই মানে রাত্রি 10টার দিকে আমি তোমাদেরকে দিয়ে দেবো ছবি তুলে, সমস্যা নেই। 10টার দিকেও না, এই যে এখনই দেওয়া যাবে, এটা কোনো টেনশনই করো না, আমি দিয়ে দেবো। মানে কোনগুলো পড়তে হবে আর কি? হ্যাঁ, ওইতে সেট সাজেশনের ভিতরে যে 50-60টা আছে সেটাই পড়তে হবে, সেগুলো ইম্পর্টেন্ট। আর বাকি ওই যে 260-70 যেগুলো, সেগুলো তো গাইডে এতগুলো দেয়া আছে, কবি ওগুলো তো ওগুলো কখন শেষ করব, শেষ করতে হ্যাঁ হ্যাঁ, ওই জন্য অত তো পড়া যাবে না, অত পড়া যাবে না, এটা আমরা এই সেট সাজেশন বা বিভিন্ন জায়গা থেকে পড়ে পড়ে আমরা শেষ করবো আর কি। আচ্ছা, তো ঠিক আছে, ভালো থেকো সবাই, নেক্সট ক্লাসে কথা হবে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।